আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চলতরিতির আজকে আমরা রিভিশন এবং টার্গেট ব্যাচে স্পেশাল 6 নম্বর ক্লাসে উপস্থিত। আজকে আমরা আমাদের গত ক্লাসে যে টপিক ছিল আমাদের কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করা, তার পরবর্তী একটি স্পেশাল পর্ব নিয়ে হাজির হয়েছে। এটা ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমাদের একটু ইউনিক, এখানে একটু আমাদের চিন্তা করার মতো একটা জিনিস আছে। আমরা একটু দেখি আমাদের কি বলছে এখানে। আমরা এই অঙ্কটা করব গহন অঙ্কটা। এখানে আমরা গহন অঙ্কটা কিরশফের সূত্র অ্যাপ্লাই করে কাজ করব। এখানে বলতেছে চিত্র 2 এ I1 নাকি I2 বড় মানের হবে, কারশফের সূত্রের সাহায্যে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। চিত্র 2 হচ্ছে এটা। দেখো, এই চিত্র 2টার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এখানে আবদ্ধ বর্তনী আছে, তবে 2 ভাগে ভাগ করা। আমাদের এখানে মোট রোধ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই যে মাঝখানে যে রোডটা আছে, এই রোডটা আমার এই পাশকে 1 ভাগ করছে আর এই পাশকে আরেক ভাগ করছে, 2 ভাগ করছে। এবং বাম পাশে একটা ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট, ডান পাশে দেওয়া আছে 8 ভোল্ট। এই হচ্ছে আমাদের পুরো চিত্রটা। এই মাঝখানের ও রোডটুকু থাকার কারণে আমাদের বাম পাশটা একটা আবদ্ধ বর্তনী, ডান পাশটা আরেকটা আবদ্ধ বর্তনীতে পরিণত হয়েছে। কথা কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। তো এখন আমাদের বাম পাশ নিয়ে আলাদা করে কাজ করতে হবে, ডান পাশ নিয়েও কাজ করতে হবে। তো আমরা কিন্তু জানি কিরশফের দ্বিতীয় সূত্র ছিল একটা আবদ্ধ বর্তনীর প্রতিটা রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেই মানটা গুণ করে যোগ করতে হয়, সে যোগফলে লিখতে হয় ভোল্টেজের সমান করে। তো অঙ্কটা আমরা কেমন শুরু করব? তো অঙ্কটা আমরা যেভাবে শুরু করবো, আমরা দেখি এখানে আমাদের ইলেকট্রিসিটি কিভাবে প্রবাহিত হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে ইলেকট্রিসিটি যাইতেছে উপরের দিকে, উপর থেকে এভাবে যাচ্ছে যাওয়ার পর এই দিক দিয়ে নিচে দিয়ে গেল, যাওয়ার পর এই দিক দিয়ে বাম দিকে বের হচ্ছে। এ হচ্ছে অর্ধেক। তার মানে এটা কি আমার এই ক্লকওয়াইজ যায় না অ্যান্টি ক্লকওয়াইজ যায়? মানে ইলেকট্রিসিটি যে ঘুরতেছে এটাকে ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে বাম পাশের আবদ্ধ বর্তনীতে? স্যার ক্লকওয়াইজ। ভেরি গুড, ক্লকওয়াইজ ঘুরতেছে। তো ক্লকওয়াইজ ঘুরলে আমরা কি ধরবো? পজিটিভ ধরবো। ওকে, আচ্ছা। এবং এই যে আমাদের এই যে বাম পাশে যে বাম পাশটা, ডান পাশটা যদি চিন্তা করি, ডান পাশে আবদ্ধ বর্তনীতে কেমনে যাচ্ছে? এই যে এইভাবে যাচ্ছে। বলতো এটা কি হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এই যে এইভাবে যাচ্ছে, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে বাম পাশের গুলো হবে সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে ডান পাশ নিয়ে বাম পাশ নিয়ে কাজ করবো বা ডান পাশ নিয়ে কাজ করবো। আচ্ছা, তো আমি লিখতেছি। এই হচ্ছে আমাদের চিত্রটা, দেখো এই হচ্ছে চিত্রের অবস্থান। উদ্দীপকের চিত্রের বর্তনীটি আমরা ভালো করে আমি আঁকছি, আঁকা আমি এখানে নাম দিলাম, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। আর ভোল্টেজ যা আছে, একটাকে E1 দিলাম, একটা E2 দিলাম। আর আমাদের প্রতিটা রোধের মান দেওয়া আছে, লিখলাম R1 এর মান 4, R2 এর মান 5, R3 এর মান 3, R4 এর মান 1, R5 এর মান হচ্ছে 2, আর E1 12, আর হচ্ছে E2 হচ্ছে 8। একটু 8 করো। আচ্ছা, তো যেখানে ছিলাম একটু খেয়াল রাখো। থ্যাংক ইউ সুমাইয়া আনি জয়েন করছো। সুমাইয়া আনি শুনতে পাচ্ছ কি? আচ্ছা, ইভাও জয়েন করছো, ইভাও জয়েন করছো একটু আগে। তো বলি তোমাদের ক্লাস 8:40 থেকে শুরু করতেছি, তো একটু আগে থাইকো। দেখো এখন বাজে প্রায় 8:50। তো দেরি করলে কিন্তু তোমাদেরই লস, হ্যাঁ, অনেকটা পিছিয়ে যাবে। যেমন এখন আমি মাঝখানে পড়াইতেছি, অনেক কিছু বুঝতেছো না। তো রিকোয়েস্ট রইলো ইভা আর সুমায়ানি, তোমরা রেগুলার ক্লাস করতে যদি চাও, রেগুলার তাড়াতাড়ি থাকতে হবে, 8:30টার মধ্যে থাকবা অনলাইনে, যাতে 8:40 লিঙ্ক দিলেই লগে লগে জয়েন করতে পারো। আচ্ছা, এবার এই প্রথম আবদ্ধ যে বর্তনী আছে, এই বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। এখন তোমাদেরকে আমি রাফ করে এটা বুঝাই, তাহলে ইজিলি বুঝতে পারবা। আমাদের এখানে R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট যায়, সেটা কি যায়? R1 এর মধ্য দিয়া কি কারেন্ট যায়? I2 কারেন্ট যায়, যে I2। কথা বুঝছো? এই যে এটা I2, কিন্তু I2
এই যে এইখান থেকে যেটা যায় এটা হচ্ছে I2, এখানেও I2, এখানেও I2, আর ডান পাশে যেটা সেটা হচ্ছে I1। ডান পাশে যেই তড়িৎটা সেটা হবে I1। সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ হচ্ছে I, কিন্তু এই আইটা দুই ভাগ হয়, একটা হচ্ছে I1 হয়, একটা হচ্ছে I2 হয়। তো বাম পাশে সব I2 দেওয়া যায়, দেখো তোমরা দেখতে পাচ্ছ চিত্রে দেওয়া আছে সব I2, এখানে I2, এই যে সব I2, এখানেও I2, এখানেও I2, সব I2 দেওয়া যায়। তার মানে R1 এর সাথে I2 গুণ হবে। কথা বুঝছো? কথা বললো। জি স্যার। তো আমাদের এখানে R1 এর সাথে I2 গুণ করতেছি, খেয়াল করো। আচ্ছা একটু ওয়েট করো। নাসরিন নিহা জয়েন করছো। নাসরিন নিহা শুনতে পাচ্ছ? তো একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা তো ক্লাস করার জন্য চেষ্টা করতেছিলে কিন্তু হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল। তো আমি তো রেগুলার ক্লাস করি 8:40 থেকে, এই সময়টা তো তুমি জানি তোমরা আবার ক্লাস করো, বন্দি পাঠশালা বলছিলে ক্লাস করো, তারপরও তোমরা যদি পসিবল হয় রেগুলার থাইকো, কারণ মাঝখান থেকে জয়েন করে অনেক কিছু বুঝবা না। যেমন আমি এখন চলতরিৎ পড়াইতেছি, গত কয়েকটা ক্লাসে শেষ করছি অনেক কিছু, তো তোমরা কিন্তু মাঝখানে জয়েন হয়ে যাচ্ছ, যেটা বুঝতে সমস্যা হবে। তো যদি তোমরা পড়তে চাও, সিরিয়াসলি পড়তে চাও, তাহলে একটু রেগুলার থাকতে হবে। আমার এখানে ক্লাস করার নিয়ম হচ্ছে রেগুলার পড়তে হয়। আমি জানি তোমরা চেষ্টা করো, কিন্তু কোনো কারণে ক্লাস মিস হয়ে গেছে, অনেক দিন ক্লাস করতে পারো না, লাগা দেওয়ার প্রায় এক সপ্তাহের মতো তোমরা ক্লাস করো না, এরকম হইতে পারে আমার যতটুকু জানার মতে। কিন্তু এটা করলে হবে না, নেক্সট টাইমে তোমরা সময় মতো থাকবা। আমি 8:30 থেকে নেওয়ার চেষ্টা করতেছি ক্লাস, 8:40 শুরু করতেছি, তবে 8:30 শুরু করার চেষ্টা করবো। 8:30 থেকে 9:30, 1 ঘন্টায় তোমাদের ইনশাল্লাহ পড়াবো। শেষ যে কয়টা মাস সময় আছে, এই তো 1.5 মাসের মতো আছে বা 1 মাসের সামথিং আছে। তো যদি একটু দেরি করো তাহলে কিন্তু হবে না, বা যদি না ক্লাস করো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু আরও আগে পিছিয়ে পড়বা। তো খেয়াল রাখবে বিষয়গুলো। সুমায়ানি আর হচ্ছে নাসরিন নিহা, তোমরা জয়েন করছিলা ক্লাস করার জন্য, কিন্তু তোমাদেরকে আমি ক্লাসে অ্যাটেন্ডিভ পাচ্ছি না, তোমরা আস্তে আস্তে মানে অফ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো প্লিজ রিকোয়েস্ট ছিল ক্লাস রেগুলার করার চেষ্টা করো। তো সুমায়ানি আর হচ্ছে নাসরিন নিহা, আমি যেটা বললাম বুঝতে পারলাম কিনা আমাকে একটু জানো। মেইন শর্ত এটাই, ক্লাস রেগুলার করতে হবে। আচ্ছা, তো এখন আমরা ক্লাস করি। তো নাসরিন নিহা, তুমি স্পিকারটা একটু চাপ দিয়ে রেখো, স্পিকারটা অন হয়ে যাচ্ছিল বারবার, স্পিকারের দিকে খেয়াল রেখে চাপ দিয়ে রেখো। ওকে, তাহলে আমরা যাই। তো এখন আমরা কি করতেছি, যে R1 এর সাথে I2 গুণ করতেছি, R1 ইন্টু হচ্ছে I2, এগুলো সব প্লাস হবে, কারণ কি এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ। এরপরে কি R2 হবে কি R2 হবে I2 এর সাথে গুণ হবে, R2 ইন্টু I2 গুণ হবে, তারপর হচ্ছে প্লাস এখানে R3 এর সাথে I2 গুণ হবে, সবগুলোই কিন্তু I2 দিয়ে যাচ্ছে। দেখো সব এতটুকু বুঝতে পারলা কিনা? R1 I2, R2 I2 এবং হচ্ছে R3 I2, এই তিনটা রোধের সাথে এক পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই জন্য সবগুলো গুণ করে আমরা যোগ করলাম। বুঝতে পারছো এতটুকু? দ্রুত বইল, সময় আমাদের কম। স্যার এটা কি মানে R2, যে এটা কি I2? কোনটা এই যে I2 মানে R2, হ্যাঁ এই যে R2 এই যে R1, মানে স্যার এখানে তো দেখা যাইতেছে E1 আর E2 থেকে রোধ দুইটা আসছে, আসার পরে I2 মানে R2 এর ভিতর দিয়ে যাচ্ছে দুইটা। হ্যাঁ বলি, আমাদের এখানে R2 এর মধ্যে দিয়ে I1 ও যায়, I2 ও যায়। E1 থেকে আমার বের হয় I2টা যায় এদিক দিয়া, আবার E2 থেকে I1 বের হয়, এটা R2 এর মধ্য দিয়েই যায়। যখন আমি বাম অংশ নিয়ে কাজ করব তখন আমাদের I2 যাবে R2 এর সাথে, যখন ডান অংশ নিয়ে কাজ করব তখন I1 যাবে R2 এর সাথে, মানে এই R2টা কমন, দুই পাশেই কমন, বুঝছো? জি স্যার।
এই জন্য আমরা R2 এর সাথে I2 গুণ করতেছি প্রথম অংশের জন্য, পরবর্তীতে আমরা R2 এর সাথে গুণ করব আবার I1, এটা আর কি। আচ্ছা এবার দেখো এই যে আবদ্ধ বর্তনী যে আছে বাম পাশে, এই আবদ্ধ বর্তনীতে কি কোনো ভোল্টেজ পাওয়া যায় বলো তো? হ্যাঁ পাওয়া যায়, এই যে 12 ভোল্ট। তাহলে লিখবো ডান পাশে এটা হচ্ছে আমার E1, ব্যাস হয়ে গেল। এখন আমি মান বসাবো, মান বসে এখানে একটা রাশি বের করব। ক্লাসে যারা আসো তোমরা হয়তো বা বুঝতেছো কম, আমি সরি, বিগত কয়েকটা ক্লাস আমি বুঝাইছি কারশফের সূত্র কীভাবে ইউজ করতে হবে। যদি না বুঝো বিষয়গুলো রেকর্ড ক্লাস দেখে নিয়ে বুঝার চেষ্টা করো, আপাতত আমরা ক্লাস করি, আমাদের সময় কম তো আমি পিছনে রিপিট করলাম না। এবার মান বসে R1 এর মান, R2 এর মান, তারপর হচ্ছে যা যা মান আছে সব মান বসাই। তো দেখো আমি যদি মান টান বসাই দিই তাহলে কি হবে খেয়াল করো, আমাদের এখানে আচ্ছা আমি কি এখানে, আচ্ছা এখানে তো হচ্ছে গিয়ে, আচ্ছা একটু ওয়েট করো, আমাদের এখানে আমি কি এখানে কোথাও ভুল করলাম, I2 গেল, I1 এখানে I গেল, আচ্ছা আমাদের আমি মনে হয় এক জায়গায় ভুল করছি, এখানে তো চিত্রেই দেওয়া আছে আমাদের I2 আর হচ্ছে কি I2 ভাগ হয়ে গেছে I1, এখানে তো আবার I লিখছে আবার এই জায়গার মধ্যে। আচ্ছা একটু ওয়েট, আমি দেখি এখানে কি করছে তারা। প্রথমটা ঠিক আছে আমার R1 I2, তারপর হচ্ছে R2 I1, সরি R2 I করছে, R2 সাথে I গেছে, হ্যাঁ R3 সাথে I2 গেছে, এটাও ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গার মধ্যে আমার জিনিসটা ভুল হয়েছে যে এইখানে একটা I আছে, এই Iটাই আমি খেয়াল করি নাই, এই জন্যই মিস্টেকটা হয়েছে। যাই হোক দেখো আমার এই জায়গার মধ্যে আইসা এই যে এই মাঝখানে যে রোদটা আছে, এই রোদের মধ্য দিয়ে আমাদের মূল প্রবাহটা যাচ্ছিল, এই মাঝখানের মূল প্রবাহটা বাম পাশে একটা অংশে ভাগ হয়, ডান পাশে আরেকটা অংশে ভাগ হয়, তো যেটা যে I2 আর I1 এ ভাগ হয়ে যায়। তো I2 আর I1 মাঝখানে যদি যুক্ত হয় তাহলে কিন্তু মূল প্রবাহটা পাওয়া যায়, যেটা হচ্ছে I। তো আমার এটা খেয়াল ছিল না যে এখানে একটা I আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে I, এটা হচ্ছে মূল প্রবাহ, বর্তনীর মূল যে প্রবাহ সে Iটা কেমনে হয়, এই মাঝখানের এই Iটাই ডান পাশে I1 এ ভাগ হয় আর বাম পাশে I2 তে ভাগ হয়। কথা কি বুঝতেছো কিনা আমাকে জানাও। এইখানে I আছে, আমি এইটা খেয়াল করি নাই, এর জন্য একটু ভুলছে। আমাদের মাঝখানে মেন প্রবাহটা যাবে R2 এর সাথে সবসময় Iটা যাবে, I হচ্ছে মেন প্রবাহ, মেন প্রবাহ। এই যে আমরা কিন্তু জানি কিরশফের প্রথম সূত্র অনুযায়ী I হচ্ছে I1 প্লাস I2, গত ক্লাসে পড়ছিলাম। তো এই জায়গার মধ্যে আমাদের এই মাঝখানে এই যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে I যাবে মূল প্রবাহ, কিন্তু এই Iটা আমি খেয়াল করিনি বিধে এটা ভুল হয়েছে। তো যাই হোক এটা মনে রাখবা, আমাদের এই মাঝখানটা হচ্ছে কমন অংশ, এই মাঝখানের মধ্যে মূল প্রবাহটা যাবে, মূল প্রবাহ হচ্ছে I। তো এই মূল প্রবাহটা এই ডান পাশে I1 এ ভাগ হবে, বাম পাশে কিতে ভাগ হবে, I2 তে ভাগ হবে। ক্লাসে বাকিরা যারা আছো দেখো বুঝছো কিনা একটু কথা বলো। ইভা বুঝতে পারতেছো? ইভা তো মনে হয় ক্লাস করছিল গত ক্লাসে। নাসরিন জানি না তুমি কতটা বুঝতেছো, আমার একটু ঝামেলা লাগতেছে, মানে চিত্রটা একটু বেশি কঠিন। চিত্রটা বেশি কঠিন, হ্যাঁ এটা আসলে একটু বেশি কঠিন, দুইটা অংশ তো এই জন্য আর কি। তো একটু কষ্ট করে দেখো, তারপর রিভিশন করে নিও, বারবার রিভিশন করে নিও, তাহলে বুঝবা। আচ্ছা এখন আমরা এখানে I লিখবো, শুধু I লিখবো, হ্যাঁ আর সব ঠিক আছে। এবার আমরা এখান থেকে এই যে আমাদের এই জায়গার মধ্যে R2, আচ্ছা এখানে তোমার যে আইটা আছে সে আইটাকে আমি রিপ্লেস করতেছি I1 প্লাস I2 দিয়ে। দেখো I যে ছিল এটার পরিবর্তে লিখছি I1 প্লাস I2, আর বাকি সব ঠিক আছে। এখন আমরা একটু কমন টমন নিয়ে এখানে রাশিমালা বের করবো। দেখো এতটুকু বুঝছো কিনা, I এর পরিবর্তে I1 প্লাস I2 লিখছি এই জায়গার মধ্যে, I1 প্লাস I2, বুঝতে পারছো? কথা বললো একটু, এটা আমাকে জানাও বুঝতে পারছো কিনা লাইনগুলো।
জি স্যার বুঝছি। এরপরে আমাদের এই যে R2 এর সাথে I1 গুণ করছি, সরি, R2 এর সাথে I1 গুণ করছি, R2 এর সাথে I2 গুণ করছি, তারপর হচ্ছে R3I2 ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই। আচ্ছা, এরপরে আমাদের এখানে এই তিনটা অংশ, এই যে R2 এর সাথে I1টা বাম পাশে রেখে R1I2, এরপর হচ্ছে তোমার R2I2, R3I2, দেখো এই জায়গাটা আমি বুঝাই ভাগ করে। হ্যাঁ, যখন আমি এই R2 দিয়ে R1 গুণ করছি, এই যে R2 দিয়া যখন আমি R1টা গুণ I1টা গুণ করছি, তখন এটা আমি বাম পাশে রেখে দিলাম। এই যে R2I1 গুণ করে রেখে দিলাম প্লাস, খেয়াল করো। এখন R2 দিয়া I2 গুণ করছি, তো লিখে দিলাম যে R2 ইন্টু I2 হয়ে গেল, বুঝছো না? এরপর যা আছে তাই R3 ইন্টু R2, সরি I2 আর কি, এবং প্লাস আমাদের ওই যে আমাদের একটা বাকি ছিল, সেটা কি ছিল আমাদের এখানে R2, হ্যাঁ এই যে এটা R1 ইন্টু I2, এই যে আমি লিখে দিলাম ডান পাশে R1 ইন্টু I2। দেখো বুঝতেছো কিনা, যদিও মাথার উপর তো যাইতেছে, সব ঘুরতেছে মনে হয় মাথা, না অনেক ঝামেলা এটা অঙ্কটা। দেখো তো বুঝছো কিনা, এটা গুণ করে এটা নিয়ে আসি, আর এটা এখানে, আর এটা এখানে, আর এটা এখানে। বুঝছো কিছুটা হলো কি, বুঝছো কিনা আমাকে জানো। এরপর এখান থেকে I2 কমন নিব, তিন জায়গা থেকে I2 কমন যায়, I2 কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3 হয়, শেষ। এখন R1 প্লাস R2 প্লাস R3 মান বসাবো। R2 এর মান হচ্ছে 5, I1 এগুলোর মান বসালাম, I2 12 ভোল্টেজ, তারপরে এখানে 5I1, এখানে যোগ করলে 12I2, আর হচ্ছে 12A মানে অ্যাম্পিয়ার আর কি, এটাকে আমরা 1 নং দিলাম। তো দেখো এই 1 নং সমীকরণ পর্যন্ত বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। I1 প্লাস 12I2 ইকুয়াল টু 12A, এটা অনেক কঠিন, এইটাই অনেক কঠিন। দেখো কিছুটা হলো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এবার যাচ্ছে আমাদের ডান পাশে লুপ নিয়ে। এই লুপ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের কিন্তু নেগেটিভ হবে। তো এখানে R3 সাথে যাবে I1 কারেন্ট, R3I1, R4I1 এবং R2I, ঠিক আছে? এখানে সব নেগেটিভ হবে, নেগেটিভ আমার R3 কোথায়, R3 তে সরি R5 হবে, হ্যাঁ নেগেটিভ হবে, নেগেটিভ I1 R4, নেগেটিভ IR2, নেগেটিভ I1 R5, এগুলো সব নেগেটিভ হবে। আর সেই নেগেটিভ অংশটা আমাদের এই ভোল্টেজটাও নেগেটিভ হবে, কারণ কি আমাদের যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সব কিছুই নেগেটিভ হবে, ভোল্টেজও নেগেটিভ হবে। ক্লকওয়াইজ ঘুরলে সব পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, মানে ক্লকওয়াইজ যদি ঘুরি সবই পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজগুলো সবই নেগেটিভ, বাম পাশেও নেগেটিভ, ডান পাশেও নেগেটিভ। কথা মনে থাকবে? কথা বললো এটা আমাকে জানাও। ক্লকওয়াইজগুলো সবই পজিটিভ, ভোল্টেজ সহ পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজগুলো সবই নেগেটিভ হবে, ভোল্টেজ সহ নেগেটিভ হবে। আচ্ছা, এবার দেখি আমরা যাই 4, 5 আর হচ্ছে কি R2। তো আমরা কাজ করি, প্রথমে আমরা লিখব আমাদের এখানে ডান পাশে লুপের জন্য, ডান পাশে লুপ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, যদি এটা দিছে এই দিকটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তো আমাদের প্রথমে R2 এটা লিখি, মাইনাস হবে, মাইনাস, হ্যাঁ মাইনাস R2 এর সাথে I যায়, তো লিখবো মাইনাস IR2, তারপরে আবার মাইনাস, সব মাইনাস হবে, সব মাইনাস, মাইনাস R3টা লিখি, R3 এর মধ্যে কি যায়, I1 যায়, তো লিখবো I1 R3। বুঝছো সব এতটুকু? কথা বলো। এটাও মাইনাস, এই যে এটাও মাইনাস, এটাও মাইনাস, R3 না সরি R5 হবে,
সরি ফর মিস্টেক R5 হবে, R2 R5 R4 এটা হবে। সরি ফর মিস্টেক, এখানে দেখতে ভুল করতেছি, R2 ঠিক আছে অপশন বারবার। বুঝছো এতটুকু? কথা বলো। এবার আবার মাইনাস হবে I1, I1 এর সাথে যাবে I4, I1 এর সাথে আবার যাবে I4, R4 আর কি, 4 নম্বর রোধ, এটাও মাইনাস হবে, ইকুয়াল টু ভোল্টেজ E2, এটাও মাইনাস, মানে সবই মাইনাস, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সব কিছুই মাইনাস ফরম্যাটে কাজ করবে। শেষ। এই সিকোয়েন্সটা বুঝতে পারছো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে সব মাইনাস, সব, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এবং ভোল্টেজটাও মাইনাস। এটা আমাকে জানাও ইভা, নাসরিন, নৌশিন, এটা আমাকে জানাও, বুঝতেছো কিরকম? অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। এবার আগের মতোই বুঝতে পারছি, বুঝতে পারছি, বাট পরীক্ষায় প্রশ্নপত্র যদি ওইভাবে দেওয়া থাকে তো কিভাবে বুঝতে ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ, মানে চিহ্ন দেখে তো বোঝা যায় না। বোঝা যায় তো, আমি তো গত ক্লাস আলোচনা করলাম না, এই যে বোঝা যায় তো, এই যে ক্লকওয়াইজ, তারপর চেঞ্জ হবে। আচ্ছা গত ক্লাসে বুঝলাম, সামনে গেলেই তো হয়। গত ক্লাস তো করো না, এই জন্য তো বুঝতেছ না। গত ক্লাসে বুঝেছি কেমনে হয়, এটা গত ক্লাসেই পড়ানো হয়েছিল। আচ্ছা সমস্যা নাই, দেখলে ক্লাসটা বুঝবা। মানে তুমি চিহ্ন মতো সামনে যাইতে থাকো, সামনে গেলে তোমার হাতটা কি ডান দিকে ঘুরে নাকি বাম দিকে ঘুরে, সামনে যাও তাহলে দেখবা। তো চিহ্ন অনুযায়ী সামনে গেলেই যদি ডান দিকের মতো লাগে ক্লকওয়াইজ, আর চিহ্ন অনুযায়ী যদি এরকম যাও উল্টা দিকে বাম দিকে লাগে ঘুরতেছো, তো অ্যান্টি ক্লকওয়াইজ। শেষ। ভাই এই চিত্র দেখে তো বোঝা যাচ্ছে, বাট ওই চিত্র তো চিহ্ন ঠিক নাই, চিহ্ন দেখে তো বোঝা যায় না, মনে হচ্ছে দুইটাই ক্লকওয়াইজ। কই কোন চিহ্ন বোঝা যাচ্ছে না? সবই দেওয়া আছে, যে কোন জায়গায় দেখা যাচ্ছে, এই সবই দেওয়া আছে, এইটা এটা সেম তো, সেম। বুঝতে পারছি। আচ্ছা তো এবার শেষ আমাদের, এবার মান বসাই। -1 দিয়ে সব গুণ করবো নাকি? -1 দিয়ে যদি গুণ টুন করি তাহলে এরকম হয়ে যাবে, E2 = এরকম হবে। তবে এখানে আবার আগের মতো ওই যে আর আই এর মান কি I1 + I2, ওকে। তারপরে হচ্ছে তুমি এখানে R1 ইয়া করবা, I1 R2 I2 R2। তো এখানে আর কি I2 R2টা এক পাশে রাখবা, এখানে সব 1 আছে, I1 I1, এখানে R2 I1, তো I1 কমন নিলে R2 + R4 + R5 হবে। দেখো বুঝছো কিনা? আগের লাইনে কি কমন নিয়েছিলাম? আগের লাইনে কমন নিয়েছিলাম হচ্ছে শুধু I2, কারণ ছিল I2 ছিল, এই জন্য আমি I2 কমন নিয়েছি। আর এখানে I1 আছে দুই জায়গাতে, এই জন্য আমরা এখানে I1টা কমন নিয়েছি। তাহলে R2 + R4 + R5 হয়েছে, আর এখানে I2 R2 রয়ে গেছে, আর ডান পাশে E2। বুঝছো এতটুকু? কথা বইলো নৌশিন, নাসরিন, কথা বইলো, বুঝতে পারলা কিনা? জি স্যার, জি ভাইয়া বুঝতে পারছি। এরপর দেখো আমাদের এখানে আমরা যে মানটা বসাইলাম সব মান বসা দিই, R2 R3 R4 মান বসা দাও। মান বসালাম I1, এখানে মান বসালাম 5 I2 8, তো যোগ করলে হবে 8 I1 + 5 I2 8A = 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ সলভ করে I1 এর মান I2 এর মান বের করতে হবে। তো এই মানগুলো বের করতে পারবা না, এই যে কেমনে করবা, অপনয়নের মাধ্যমে করে ফেলবা। যেমন 1 নং সমীকরণকে 8 দিয়ে গুণ করে, 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে এই I1 গুলো সমান সমান করো, 5 আর 40 5 আর 40 আর বিয়োগ করে দাও, তাহলে I2 বের হবে। তারপর I2 এর মানটা আবার 1 নং বা 2 নং বসালে I1 বের হবে। তো এভাবে পারবা না অপনয়ন করার মাধ্যমে? অপনয়ন পদ্ধতিতে সলভ করছো না? অপনয়ন পদ্ধতিতে বীজগণিতের মান বের করতাম না, চলকের মান x এর মান y এর মান বের করতাম না, এখানেও সেম। এখানে একটা চলক হচ্ছে I1, একটা চলক হচ্ছে I2, তো অপনয়নের মাধ্যমে আমরা কিন্তু I1 I2 বের করতে পারবো। কথা কি বুঝছো? পারবা না? ভাইয়া স্ক্রিনে দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার তো কথা, সবই তো ঠিকঠাক আছে।
আমার তো এখানে সবই এবার স্পষ্ট। clear। আচ্ছা, যেটা বললাম, তোমরা কি পারবা না নৌসিন, ইভা, নাসরিন, অপূরণের মাধ্যমে I1 I2 বের করতে পারবা না? জি স্যার। আচ্ছা, এটা করে আমাকে দেখায়ও। আমি দেখালাম না কারণ এগুলো পারবা। তো আমরা যদি 1 আর 2 সমীকরণ সমাধান করি, সমাধান করলে I1 এর মান পাবো হচ্ছে 0.51, I2 এর মান পাবো 0.75। তো আমাদের কোনটা বড়? I2 বড়। তো লিখবো যে I2 গ্রেটার দেন I1। অতএব চিত্র 2 এ I2 I1 অপেক্ষা বড় মানের হবে, এটাই প্রমাণিত। তো এইভাবে আমরা কি হিসেবে সূত্র ইউজ করে অঙ্কটা সলভ করে ফেললাম। দেখো তো বুঝতে পারলাম কিনা এতটুকু? কথা বলে একটু বুঝতে পারছো? ওকে, এটা আমার কমপ্লিট। এইভাবে অঙ্কগুলো করতে হবে। যাই হোক, এখন অপনয়ন আর প্রতিস্থাপনের মাধ্যমে অপনয়নের মাধ্যমে করে ফেলবা। এখন আমি সিম্পল একটা অঙ্ক নিই কি হিসেবে সূত্র ইউজ করার জন্য। পরবর্তী প্রশ্ন, কি হিসেবে সূত্র ইউজ করে আজকে আমি চাইতেছি এটা শেষ করতে, চলতরিতটা। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা রসায়নটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। একটু স্পিকার অফ রেখো, স্পিকার চাপতে রেখো, স্পিকার চাপতে রেখো। তো এবার দেখো আমাদের এখানে গ নং কি বলছে। গ নংয়ে বলছে যে R2 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। R2 কোথায় আছে? এটা R1, R4, R3, এই যে R2। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে একটা লুপ। এই লুপে আমার কি আছে? R2 আছে। তার মানে আবদ্ধ বর্তনী হইলেই কিন্তু আমাদের কি করতে হবে? কিরশফের সূত্র নিয়ে কাজ করতে হবে। এখন বলছে আমার এই R2 রোধের মধ্যে কি পরিমাণে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় এর মান বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? কথা বইলো। তোমরা কি শুনতেছো না আমার কথা? ভাই নেট প্রবলেম, কথা বোঝা যায় না। নেট প্রবলেম, কথা বোঝা যায় না। আমার তো নেট ঠিক আছে, দেখি আমার তো নেট সমস্যা হচ্ছে না। তোমরা দেখতেছো না? স্পষ্ট দেখা যাচ্ছে না? শুনতে যাচ্ছ না? আমার তো নেট ঠিক আছে দিকে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলে রেসপন্স করো। হ্যাঁ, আমি কিন্তু অনেকটা অপেক্ষা আছে তোমাদের রেসপন্সের অপেক্ষা। দেখো তাড়াতাড়ি বলো। তো এখন আমাদের এই যে লুপটা আছে, লুপটা কিন্তু আমার এই ক্লকওয়াইজের কথা বলতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলতেছে? লুপটা ইলেকট্রিসিটি যে ঘুরবে, অ্যান্টিক্লকওয়াইজ। ভেরি গুড, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই প্লাস থেকে শুরু হবে যাত্রাটা, প্লাস থেকে শুরু হয়ে এভাবে গিয়ে এখানে যাবে, এখানে যে এখানে যে এখানে যে আবার এখানে ফিরে আসবে। তো মনে করি এখানে আমাদের আই, এই বাম পাশে আমাদের I1 ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, ডান পাশে I2 মনে করলাম আর কি, ধরে নাও আর কি। বাম পাশে I1, ডান পাশে কি I2। তো এখন আমরা এই I1টাই বের করব, সরি হ্যাঁ I1টাই বের করব যে আমার কী পরিমাণ ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। তো এখন আমরা লিখব I1টা যাবে R1 এর মধ্যে, I1 R1 যোগ I2 R1, বুঝতে পারছো? R1 I2, R1 I1, সরি এই যে আমাদের হচ্ছে I1 যাবে R1 এর সাথে, গুণ হইল, সব প্লাস হবে নাকি মাইনাস হবে? আচ্ছা বলি এখানে একটা জিনিস কি, তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজকে প্লাস ধরো, ক্লকওয়াইজকে মাইনাস ধরতে হবে, এটা নিয়ম। যদি অ্যান্টি ক্লকওয়াইজকে প্লাস ধরো, এটাকে মাইনাস ধরতে হবে। আচ্ছা যাক, এখন প্লাস ধরি মাইনাস ধরি, আমাদের তো মাইনাস ওয়ান দিয়ে গুণ করে সেম বের হবে। আমরা যদি প্লাস মাইনাস ধরি, এই যদি মাইনাস ধরি সমস্যা নাই, আমাদের সবই কি হবে? মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। আমি একটু আগে করছিলাম, এখানে যদি সব মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তো কি হবে? প্লাস হয়ে যাবে। একটু চাপ দিয়ে রেখো স্পিকার প্লিজ। হ্যাঁ নৌসুন কিছু বলতেছো? একটা যদি প্লাস ধরো একটা মাইনাস ধরতে হবে, একটা প্লাস দিলে একটা মাইনাস ধরতে হবে, এটাই একটা, কারণ বিপরীত দিক তো, একটা ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো যদি এটা প্লাস দুইটা কাজ করো হবে, সমস্যা নেই। আচ্ছা এবার হচ্ছে আমার এই যে I1 R2 যোগ করলাম, I1 R2, এখানে আমাদের ভোল্টেজে এখানে কোনো ভোল্টেজ আছে আবদ্ধ বর্তনীতে? আর তো রোধ নাই, আছে?
বলো তো এখানে ভোল্টেজ আছে কি না আমাকে বলো। স্যার আছে না স্যার? আবদ্ধ বর্তনীতে এখানে ভোল্টেজ নাই। আছে। 24 খেয়াল রাখবা, হ্যাঁ দেওয়া আছে 24। আচ্ছা মান বসাও এখানে, মান টান বসাইলে আই কমন নিলে উত্তরটা পাওয়া যাবে। এই যে আমার এখানে R1 এর মান হচ্ছে 4i1, R2 এর মান হচ্ছে 2i1, 4i1 2i1 যোগ করে 6i1 24, i এর মান পাওয়া যায় 4 এম্পিয়ার। ব্যাস এটাই উত্তর। অর্থাৎ R2 রোধের মধ্য দিয়ে আমাদের 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো অঙ্কটা পুরোপুরি? নওশিন, নাসরিন কথা বলো, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা আমার কমপ্লিট। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী অংশে যাচ্ছি। আমাদের রেকর্ডটা সেভ করতে হবে।